সৌজন্যে জরোয়া হাউস, পিউলি ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল এবং অক্স এয়ার কন্ডিশনার। শুভেচ্ছা। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এটিএন নিউজের বিশেষ আয়োজন মায়াতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি বাবলি ইয়াসমিন। সুপ্রিয় দর্শক, প্রতিটি মানুষের ভালোবাসার গল্প, প্রতিটি মানুষের মায়ার গল্প নিয়ে আমাদের এবারের আয়োজন। আজ আমার অতিথি ডাক্তার কামরুল ইসলাম। নামেই যার পরিচয়, তার সম্পর্কে যদি বলতে হয় তাহলে প্রথমেই যেই কথাটি মাথায় আসে, প্রায় 1800 রোগীকে তিনি বিনামূল্যে কিডনি স্থাপন করেছেন, রেকর্ড করেছেন। সেই মানুষটি আজ আমার পাশে এই মুহূর্তে আছেন। তার কাছ থেকে জানব কোন টানে, কিসের মায়ায় পড়ে তিনি দেশের মানুষের জন্য এতটা করছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি এই আয়োজন। আপনাকে স্বাগত, দর্শককে স্বাগতম। আপনাকে প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনি আমাদের জন্য সময় করেছেন এই আয়োজনে। ভালোবাসা নিয়ে কথা বলবো, মায়া নিয়ে কথা বলবো। মানুষ আমরা আসলে দোয়া পেতে ভালোবাসি, ভালোবাসা পেতে ভালোবাসি, মায়া পেতে ভালোবাসি। আপনি মায়া দিয়ে ভালোবাসা অর্জন করেছেন, শত শত হাজার হাজার রোগীর ভালোবাসা অর্জন করেছেন। শুরুতেই যদি একটু জানতে চাই, আপনার কাছে ভালোবাসার অর্থটা কি? ভালোবাসা আমি তো অত ভালো ডেফিনেশন জানি না, তবে যেটা আমি মনে করি যে কোনটা ভালোবাসা, যে যখন কোনো কেউ কাজের প্রতি ভালোবাসে, কেউ মানুষের প্রতি ভালোবাসে, কেউ অন্য জিনিসের প্রতি ভালোবাসে, কেউ খাবারের প্রতি ভালোবাসে, অনেক রকমের ভালোবাসা আসতে পারে। তো আমার কাছে যেটা মনে হয়, সব সময় যে অপরপক্ষ যাকে ভালোবাসছেন তার ভালোটা চাইবেন, সবচেয়ে ভালোটা চাইবেন, তাহলে সেটার ভিতরে ভালোবাসা নিহিত আছে মনে হয় আমার কাছে। যে মা, সবচেয়ে বড় ভালোবাসার জায়গা মনে হয় মা এবং সন্তান। এর থেকে ভালোবাসার জায়গা মনে হয় আর কোথাও নাই। যত কষ্টই হোক না কেন, মাতা বিশেষ করে তার সন্তানকে কখনো মনে হয় খারাপ কিছু ভাবে না, করে না, প্রত্যাশা করে না। সেই ডেফিনেশন থেকে যদি ভালোবাসা, আমরা ডাক্তার যখন রোগীদের প্রতি ভালোবাসা, এটা হওয়া দরকার। রোগীর সবচেয়ে ভালো জিনিসটা কি? সে আরোগ্য লাভ করবে, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এবং যখন যে ডাক্তার সাহেব রোগীটা আরোগ্য লাভ করলো, এটা দেখে প্রশান্তি অনুভব করবেন, মনে হয় সে ডাক্তার সবচেয়ে বেশি সফল হবেন। সে কয় টাকা দিল, সে অনেক সময় আমি বলি, রোগীরা অনেক সময় রাগ করেও যায়, আমি মাইন্ড করি না যদি সে আরোগ্য লাভ করে। আমি যদি আরোগ্য লাভ না করে, সে অনেক টাকা দিয়ে গেলেও সেই টাকায় শান্তি পাওয়া যায় না। সে অনেক কথা বলে গেল, আমি খুব সন্তুষ্ট, আমি সন্তুষ্ট হই না, বিকজ হি ইজ নট আরোগ্য লাভ করেনি। এটাই আমার সবচেয়ে বড় ইয়ে। আরোগ্য লাভ করলেই আমি স্যাটিসফাইড, আমার মনে হয় আমার চিকিৎসার প্রাপ্যতা পেয়ে গেলাম। সেটি সব থেকে বড় ভালোবাসা। ভালো পাওয়া। আপনাকে নিয়ে আসলে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। সম্মিলিত মেধা তালিকায় আপনি প্রথম স্থান অধিকার করেন ঢাকা মেডিকেলে। সেটি একটা অনন্য পাওয়া নিঃসন্দেহে। আপনি অনেক গুণের অধিকারী, অনেক কিছু করেছেন অনেকের জন্য। আপনি 2007 সালে প্রথম কিডনি প্রতিস্থাপন শুরু করেন। কেন আপনার কাছে মনে হলো যে এই দায়িত্বটি আপনার নেওয়া উচিত? এত কিছু অর্জন আসলে আমি অর্জন করিনি। একসময় আমি নিজেও বলতাম যে আমি এতগুলো ট্রান্সপ্লান্ট করেছি, এটা করেছি, ওটা করেছি। এখন আমি প্যাসিভ ভয়েসে কথা বলি যে আল্লাহ পাক এগুলি আমাকে দিয়ে করাইছেন। আই এম গ্রেটফুল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এভরিথিং ইজ ডান বাই সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়ে করাচ্ছেন, আমি এটা মনে করি। যখন আমি ইউরোলজিতে ঢুকলাম, প্রথম দিকের সে গল্প বলতে গেলে তো অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, যে আমি যখন সার্জারিতে যাব না মেডিসিনে যাব, দেখলাম যে অ্যানাটমিতে খুব ভালো মার্কস ছিল, মনে হয় সার্জারি ভালো হবে। সেই থ্রুতে সার্জারিতে যাওয়া। সার্জারির অনেক ব্রাঞ্চ আছে, কোন ব্রাঞ্চে যাব? প্লাস্টিক সার্জারি, অর্থোপেডিক্স, বড় বড় স্যারের সঙ্গে আমি কাজ করার সুযোগ পেয়েছিলাম। নিউরো সার্জারি, তো অর্থোপেডিক্সে দেখি যে অনেক শক্তি লাগে। আমার তখন আরও হালকা পাতলা শরীর ছিল, পারতাম না। প্লাস্টিক সার্জারিতে ওই স্কিন উঠাতে হয়, স্কিন দেখে মোটা হয়ে যায়, মনে হয় তাহলে এই কাজটা হবে না। তারপর নিউরো সার্জারিতে অনেক সময় ধরে কাজ করতে হয়, লম্বা সময়। একদিন সেই রোজার সময় ছিল, সকালবেলা থেকে ইফতার করলাম, কিন্তু টিউমারটা অপসারণ হলো, কিন্তু রোগীর যে অনেক সুস্থতা
সেটা হলো না, সেটা দেখে মনে হলো যে না, এটাতে যাব না। ইউরোলজি করেছিলাম না তখন, আমি সেই আন্ডার গ্রাজুয়েট ট্রেনিং, সে ইউরোলজি আন্ডার গ্রাজুয়েট না মানে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিংয়ের সময়, যে ভাবলাম যে জায়গায় প্রস্রাব আগে থেকে একটু নামাজ টোজা করতাম, যে সেই জন্য যায়নি। কিন্তু লাস্টে কিন্তু দেখলাম ইউরোলজিতে ঢুকলাম, ইউরোলজিতে বেশ ভালোই লাগলো। কিন্তু ট্রান্সপ্লান্টে যে যাব এটা কিন্তু আমার কল্পনা ছিল না। দেখতাম, কারণ হলো আমি বঙ্গবন্ধুতে ট্রেন্ড আপ, তো সেখানে ট্রান্সপ্লান্ট যখন চলতো সেই 96-97 সালের কথা, ট্রান্সপ্লান্টটা বেশ বড় লম্বা অপারেশন, অনেক কঠিন, অনেক সময় রেজাল্ট ভালো হয় না। তো যেটা রেজাল্ট ভালো হয় না সেদিকে যেতে ইচ্ছা করে না, তো সেই জন্য আমার যে ওইরকম ইচ্ছা ছিল তা নয়। কিন্তু যখন 2001 সালে আমি জাতীয় কিডনি রোগ এবং ইউরোলজি হসপিটাল নিগদুতে সহকারী অধ্যাপক হিসেবে মানে নিয়োগ দেওয়া হলো, তখন দেখলাম কাজটা করতেই হবে। এই থ্রু থেকে আমার কিন্তু ওখানে যাওয়া। পরে কিন্তু চিন্তা হলো যে কে করবে কাজটা, কঠিন কাজ, কঠিন কাজ কাউকে না কাউকে তো করতেই হবে, এবং ট্রান্সপ্লান্ট ইউরোলজিস্টদেরই করতে হবে। সেই জন্য আমি তো পড়াশোনাও ভালো আছি, এই জায়গাও কাজ করা সম্ভব, মনে হয় পারবো, এই যে এখান থেকে। এবং তখন জোয়ালটা পড়েই গেল সহকারী অধ্যাপকের, যে আমি যদি কাজটা না করি কয়দিন পরেই লোকজন কি বলবে যে ও তো কাজ পারে না, ট্রান্সপ্লান্ট পারে না। প্রথম কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল? প্রথম যখন প্ল্যানিং, আমার মনে হয় কোনো একটা কঠিন কাজ করতে হলে প্ল্যানিং দরকার। যে প্রথম হচ্ছে জ্ঞান অর্জন। এখনকার দিনে তো জ্ঞান অর্জন বেশ সহজ, অনেক উপাদান রয়েছে, ইন্টারনেট আছে, এটা সেটা অনেক আছে। আমি কতগুলি ট্রান্সপ্লান্ট বিষয়ে বই কিনলাম, যে বইটা তখন নিগদুতে কিন্তু অতটা রোগীর চাপ ছিল না, ফলে আমি বইগুলো বেশ ভালো করেই রপ্ত করলাম। তারপরে ট্রেনিং, আমার দেশের ট্রেনিং আগে করতে হবে। আমি বঙ্গবন্ধুতে নিগদুতে থাকা অবস্থায় বঙ্গবন্ধুতে গিয়ে ট্রান্সপ্লান্টের দিন থাকতাম। তারপরে যখন দেখলাম বাংলাদেশের ট্রেনিং মোটামুটি আমি মানে অর্জন করতে পেরেছি, তখন পার্শ্ববর্তী দেশে করাচিতে আমি SIOT-তে গিয়েছিলাম। ওখানে প্রায় 3 মাসের একটা ইয়েতে গিয়েছিলাম, সেখানে অনেকগুলো ট্রান্সপ্লান্টের সাথে যুক্ত। ওখানেই কিন্তু আমার মানে নিজের উপর আস্থা অর্জন হলো যে না, কাজটা করা সম্ভব, ইট ইজ পসিবল। তারপরে যখন দেশে ফিরে আসলাম 2004 সালের কথা, তো 5 সালের দিকে আমরা ট্রান্সপ্লান্ট রেডি করলাম। তো তখন একটা সমস্যা ছিল যে সহকারী অধ্যাপক করতে দেওয়া হতো না। আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক সালাম স্যার, আনোয়ার স্যার, সাজিদ স্যার, ওনাদেরকে ডেকে বঙ্গবন্ধু থেকে আমাদের নিগদুতে নিয়ে এসে ট্রান্সপ্লান্ট করেছিলাম। প্রথম 3-4টা এরকম ট্রান্সপ্লান্ট করলাম। পরের দিকে দেখলাম যে কবে আমি সহযোগী অধ্যাপক হব, ততদিন যদি আমি কাজটা নিজে না করি তাহলে হয়তো আমি ভুলে যেতে পারি। এই থ্রুতেই আমাকে, যেহেতু ওখানে করতে পারছেন না, সেহেতু আমাকে প্রাইভেট সেক্টরেই আমাকে শুরু করতে হবে। আমি কিন্তু একটা চ্যালেঞ্জ নিয়ে শুরু করতে হয়েছিল, বেশ কঠিন কাজ, অনেক মানে কঠিন। সবচেয়ে বড় পীড়াদায়ক ছিল যে যদি সাকসেসফুল না হয়, আমি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে করতে যাচ্ছি, সেখানে যদি কোনো আনসাকসেসফুল জিনিস হয় সবাই আমাকে কিন্তু ধরবে। সাংঘাতিক, মানে বুকে ব্যথা করতে এরকম, মানে আমি মনে হয় 36 আওয়ার্স না ঘুমায় এরকম কাজ করছি, যে যেদিন ট্রান্সপ্লান্ট থাকতো সারা ট্রান্সপ্লান্ট করে রাত্রে হাসপাতালে থেকে সেই রোগীটা যাতে ভালো হয়। সফল হলে না খুব ভালো লাগে, সেই সৃষ্টি সুখের উল্লাসে আর উল্লাসে, যে ওই যে কবিতা আছে না নজরুলের, আসলে কিন্তু আমার কাছে মনে হয় দিস ইজ দি গ্রেটেস্ট রিওয়ার্ড অফ এ ডক্টর, যে একটা রোগী সুস্থ হয়ে গেল, এর থেকে বড় রিওয়ার্ড আর নেই, সে টাকা দিক আর না দিক, আই ডোন্ট মাইন্ড। আচ্ছা, আমরা জানি যে বাংলাদেশে যারা প্রফেশন আসলে ভালো করে, বিশেষ করে আপনার যে প্রফেশন, একজন ভালো চিকিৎসক, তিনি কিন্তু তার ক্যারিয়ারের কথা যখন চিন্তা করেন তখন নানান হাতছানি থাকে বাইরের দেশ থেকে, এবং আমরা অনেক দেখি যে তারা আসলে চলে যান সেখানকার সুযোগ সুবিধার জন্য। আপনার মনে কি কখনো এরকম চিন্তা এসেছে যে আমার সেই সুযোগগুলো গ্রহণ করা উচিত, বা কেন গ্রহণ না করে দেশে থেকে যাওয়া উচিত? দুইটা টান আমার কাছে মনে হয় দেশের প্রতি আমার ভালোবাসা মানে পার্টিকুলার টেনেছে। আর আমার মা এত কষ্ট করে আমাকে মানুষ করেছেন, আমার মানে কান্না পেয়ে যায়। মানে ওনার কষ্টের পরিশ্রমের কোনো রিওয়ার্ড আমার পক্ষে সম্ভব নয় দেওয়া। তার কাছে থাকা ছাড়া আমার আর কোনো কিছু করণীয় নাই। আমি মানে আমার বিয়ে হয় তখন আমি বলে নিয়েছিলাম আমি মাকে ছাড়া থাকবো না, এরকম যে ইট ইজ এ প্রি কন্ডিশন যে আই উইল মানে স্টে উইথ মাই মাদার। তো এটা একটা টান। আর একটা টান আমার বাবা, যে বাবা এই দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়ে দিয়েছেন, আর আমার এই তুচ্ছ একটু মানে ভালো থাকার জন্য বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এই দুটো কারণেই আমার মনে হয় থাকা। কয়েকটা জিনিস আসলে আমাকে টানে না,
আমি জানি না কেন কেন টানে না। আমার মানে নিজে থেকেই মনে হয় না বিদেশ যেতে ইচ্ছা করে না। ওই যে আমাকে আমেরিকা যাওয়ার জন্য ফ্রি টিকিট দেশে যেতে ইচ্ছা করে না, সত্যি কথা বলছে। অত দূরে এত লম্বা জার্নি আমার কাছে ভালো লাগে না, ভালো লাগে না আমার, এত ভালো লাগে না আমার। খুব অনেক বেশি খেতে হবে, অনেক ভালো জায়গায় ঘুরতে হবে, টানে না। আমাকে বিদেশে থাকতে হবে, একদমই টানে না। বরং আমার এই গরিব মানুষগুলোকে এত ভালো লাগে, দে আর সো মানে মানে গ্রেটফুল। আমার মনে হয় এই গরিব মানুষের ভিতরে যে অনেস্টি, যে গ্রেটফুলনেস থাকে, আমি অনেক অনেক ধনী ব্যক্তিদের ভিতরে সেটা পাইনি। এই টানে, যে টানে আসলে দেশে থেকে গেলেন, এই অসহায় মানুষগুলোর সহায় হলেন, সেই গল্প নিশ্চয়ই শুনবো। একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, মায়ার গল্প করছিলাম, সেই মায়ার গল্পে একটা বিরতি নিতে হচ্ছে। ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও ভালোবাসার শুভেচ্ছা। বিরতির পর ফিরে এলাম এটিএন নিউজের ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন মায়াতে। মায়ার আজকের অতিথি ডাক্তার কামরুল ইসলাম। স্যার, আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা আপনার প্রফেশনের গল্প শুনছিলাম, জীবনে কেন এই ভালোবাসাগুলোর প্রতি আপনার এত লোভ, এই যে যারা চিকিৎসা নিতে আসেন, যারা অসহায়, যারা গরিব, যাদের হয়তো বা এই চিকিৎসা করার সুযোগ সেভাবে থাকে না, তা সেই মায়ায় জড়ানোর গল্প শুনছিলাম। একটু এখন যে প্রতিষ্ঠানে বসে আছি, যেখানে বসে আপনার সাথে কথা বলছি, আমরা চেয়েও আপনাকে এর বাইরে নিতে পারিনি। আপনি সবসময় তাদের কাছে থাকতে চান, তাদের সংস্পর্শে থাকতে চান। সিকেটিয়ান ইউরোলজি, এই হাসপাতালটির গল্প যদি একটু শুনি। আসলে আমি তো সরকারি প্রতিষ্ঠানে কাজ করেছি, ওখানে কিন্তু আমার ট্রেনিং, আমার হাতে খড়ি, আমার হাত তৈরির স্থান কিন্তু ওটাই। আমার বঙ্গবন্ধুতে আমার হাতে খড়ি, মানে আমি মানে বলবো যে আমার ইউরোলজির মানে সূতিকাগার কিন্তু আমার বঙ্গবন্ধু। তারপরে হয়তো নিগদুতে আমি অনেক দিন কাজ করেছি, সেখানে আমার এই কাজগুলোকে আরও রিফাইনমেন্ট হয়েছে, কিন্তু প্রতিবন্ধকতা রয়েছে, সেই জন্যই আমাকে চলে আসা, কারণ অনেক সময় ব্যয় হতো। তো তখন দেখলাম যে আমি যে ক্লিনিকে কাজ করি, সেখানে অনেক বেনাভোলেন্ট জিনিস কাজ করা বেশ কষ্টকর হয়ে যায়। আমরা ট্রান্সপ্লান্ট প্রোগ্রাম যখন শুরু করি, প্রথম দিকে আমরা সেই আমাদের আশেপাশের কয়েকজন শুভাকাঙ্ক্ষী ছিলেন, তাদেরকে নিয়ে একটা গ্রুপ করে আমরা নিজেরা টাকা দিয়ে রোগীদের জন্য ওষুধ কিনে রোগীদের দিতাম, এরকম, সো দ্যাট দে উইল ডু ট্রান্সপ্লান্ট ওভার হিয়ার। তো এই উদ্দেশ্য ছিল যে আমাদের কাজটা করতে হবে, এটাই কিন্তু উদ্দেশ্য ছিল। তো পরবর্তীতে দেখলাম যে এরা ফলো আপ করতে আসে, পরীক্ষা নিরীক্ষা করতে গেলে, টাকা নিতে গেলে এরা ফলো আপ করতে আসে না। ফলো আপ যদি ঠিকমতো না করে কিডনিটা নষ্ট হয়ে যায়। তো তখন আমরা ওই 50% লেস করে দিতাম, 50% টাকা আমরা ওই হসপিটালকে দিয়ে দিতাম, সেই ক্লিনিককে। তো এটা বেশ কষ্টদায়ক ছিল। তখন চিন্তা করলাম যে যদি আমাদের নিজস্ব একটা প্রতিষ্ঠান হয়, সেখানে একটা ইনকাম জেনারেটিং অংশ থাকবে, সেই অংশ থেকে কিছু টাকা এখানে চলে যাবে সেটা। তো সেখান থেকে একটা জিনিস মনে হয়েছে, হাউ টু ডু চ্যারিটি। চ্যারিটি কীভাবে করবেন, বিভিন্ন উপায় করা যায়। অনেক দানশীল ব্যক্তি আছে, তারা দান করলে সেটাকে যদি অনেস্টলি আপনি প্রোভাইড করেন, সেটা একটা পদ্ধতি আছে। কিন্তু আমার এই কারো কাছ থেকে টাকা কালেক্ট করা একটা খুব কষ্টদায়ক, পীড়াদায়ক মনে হয়, অনেকে অনেক রকম ভাবে। তো আমি চিন্তা করলাম যে আমি এটাকে টার্ম দিয়েছি যে সিম্বায়োটিক চ্যারিটি। আমি এটাকে বলি অর্কিডের মতো ফর্মুলা। অর্কিড যখন একটা বড় গাছে জন্মায়, তার সমস্ত নিউট্রিশন কিন্তু বড় গাছ থেকে নেয়, কিন্তু বড় গাছের শাখা প্রশাখা পাতা পল্লবের কোনো ঘাটতি করে না। ইন রিটার্ন সে সুন্দর ফ্লাওয়ার দেয়, ফলে সবাই সেই যেই গাছে অর্কিড রয়েছে সেই গাছের দিকে তাকায়। দুটো পাশাপাশি একই রকম গাছ, চিন্তা করেন, একটাতে অর্কিড ঝুলছে আর একটাতে ঝুলছে না, কার দিকে মানুষ তাকাবে? ওই যেখানে অর্কিড আছে। দেখেন, অর্কিড কিন্তু ওই গাছের কোনো ক্ষতি করেনি, ইন রিটার্ন কত সুন্দর ফ্লাওয়ার দিচ্ছে। আমার হাসপাতালটা বড় গাছের সমতুল্য। ট্রান্সপ্লান্ট পেশেন্টগুলো অর্কিডের মতো। সে হয়তো আমার হাসপাতাল থেকে অনেক কিছুটা নিউট্রিশন নিচ্ছে, অল্প কিছু নিউট্রিশন নিচ্ছে, কিছু জিনিস নিচ্ছে, কিন্তু ইন রিটার্ন ভালো যে ট্রান্সপ্লান্ট, আজকে আপনারা আমার কাছে আসছেন, দেশের জনগণ দেখছে, এই আমাকে স্বাধীনতা পদক দেওয়া হচ্ছে, কত কিছু, তার পেছনে কিন্তু মূল রহস্য কাজের, যাদের এই কাজটা করার জন্য এভরিবডি ক্যান ডু ইট। যাদের এই কোনো কিছু আছে, বড় গাছ যেখানে আছে, সেখানে কিন্তু 10% কাজ ইজিলি আপনি চ্যারিটি করা সম্ভব, আপনার কোনো লোড পড়বে না। আমি বলি, আমার হয়তো ট্রান্সপ্লান্টে এই জায়গায় আমার হয়তো 50,000 স্কোয়ার ফিট এরিয়াতে হসপিটালটা, আমার এখানে স্টোন সার্জারি হচ্ছে, প্রচুর স্টোন সার্জারি, ল্যাপারোস্কোপি হচ্ছে, ফুটা করে পাথর বের করা হচ্ছে, ক্যান্সার সার্জারি হচ্ছে, প্রস্টেট হচ্ছে,
সবাই তো কিছু টাকা দিয়ে দিচ্ছে, আমরা এখানে কম খরচে করলেও কিছু তো টাকা দিয়ে আসছে, ওটার একটা অংশ হয়তো ট্রান্সপ্লান্ট রোগীদের জন্য চলে যাচ্ছে। ট্রান্সপ্লান্ট রোগীদের যে থাকার জায়গা, ওই জায়গায় কতটুকু, হয়তো 4000 স্কোয়ার ফিট না 5000 স্কোয়ার, এই স্কোয়ার ফিটের ভাড়া যদি নাই নিই কিচ্ছু আসে যায় না। আপনি আমি একটা ছোট্ট উদাহরণ বলি, যে একটা পরিবারে ধরেন 6 জন মেম্বার আছে, আপনি ওই জায়গায় 2 মুঠো চাল বেশি দেন, তাহলে আপনার পাতিলের খরচ লাগতেছে না, গ্যাসের খরচ লাগতেছে না, পরিশ্রমও বেশি হচ্ছে না, শুধু চালের খরচটুকু বেশি হচ্ছে, ফলে আপনি 2টা গরিব মানুষকে কিন্তু খাওয়াতে পারেন ইজিলি। দিস ইজ দি যে কাজটা করে সেই কাজের ক্ষেত্রে 10%, ধরেন একটা ড্যাফোডিল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি ধরেন একটা প্রতিষ্ঠান কিংবা একটা শিক্ষা প্রতিষ্ঠান, সে সুন্দর চলতেছে, ওটা সেই ক্লাসরুমে 50টা স্টুডেন্ট আছে, সেখানে যদি 3টা চেয়ার বেশি দিয়ে দেওয়া যায়, 3টা স্টুডেন্ট যদি পড়ে, তাতে কিন্তু ওই ড্যাফোডিল ইউনিভার্সিটি কোনো খরচ বাড়ে না, তার স্পেসের খরচ লাগে না, তার টিচারের খরচ লাগে না, ইলেকট্রিসিটি লাগতেছে না, কোনো অর্গানাইজেশন 3টা চেয়ারের খরচ আছে শুধু। সিমিলারলি আমার ট্রান্সপ্লান্ট পেশেন্টগুলি আমাদের এখানে প্রায় প্রতি মাসে 600-700 ট্রান্সপ্লান্ট করা পেশেন্ট ফলো আপ করছে, তাদের পরীক্ষা নিরীক্ষা ফ্রি হচ্ছে, 600-700 টাকার টেস্টটা একা সম্পূর্ণ ফ্রি, এবং প্রায় 5 লক্ষ টাকার টেস্ট ফ্রি হচ্ছে, প্রায় 5 লক্ষ টাকার উপরে চলে যায় ফ্রি হচ্ছে টেস্ট। শুনতে মনে হবে যে বেশ বড় একটা অঙ্ক, কিন্তু আমার কিন্তু লোড অত পড়ে না, কারণ আমার ওইখানে তো আলাদা খরচ নেই, আমার ওই টেস্টগুলো করার জন্য নতুন মেশিন লাগছে না, আলাদা লোক লাগতেছে না, আলাদা তাকে বেতন দেওয়া লাগতেছে না, কারণ ওই বেতনেই তো সব হয়েছে, এই টেস্ট করলেও তার একই বেতন, টেস্ট না করলেও একই বেতন। আমার রিয়েজেন্ট যে শুধু আমার কাছে মনে হয় আপনি যদি চিন্তা করেন কিভাবে করা সম্ভব, চিন্তা করে একটা অর্গানাইজ করেন যে হ্যাঁ এইভাবে করা সম্ভব, and then apply it. 2022 সাল আপনি কথা প্রসঙ্গে বলছিলেন না, বাংলাদেশের মানুষ যারা আছেন, যারা সফলতা অর্জন করেন, তাদের কাছে স্বাধীনতা পদক একটা অন্যরকম অর্জন, সেই সর্বোচ্চ সম্মানে আপনি ভূষিত হয়েছেন, সেই অনুভূতির কথা জানতে চাইব, সেই সাথে এই অনুভূতি আপনাকে কতটা অনুপ্রেরণা জুগিয়েছে আরও দেশের মানুষের জন্য কাজ করার জন্য? আসলে খুব একটা বড় পদক অথবা যে কোনো পদকই যাকে দেয়া হয় 3টা ইম্প্যাক্ট পড়ে। হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ দিস পদকের, যে 3টা ইম্প্যাক্ট পড়তে হবে, যে পেলো, যে দিল এবং যারা দেখলো, এই 3টা জিনিস। তো যে পেলো, আমার কাছে মনে হয় তাকে যদি পদকটা দেন তাহলে তার কিছুটা দায়িত্ববোধ বাড়ে, তার কাজের কিছুটা আকর্ষণ বাড়ে। যদি না দিতেন তার কাজের কিন্তু খুব বেশি ঘাটতি করে না, কারণ যারা এসব কাজ করেন তাদের প্রধান চালিকা শক্তি কি? ভালো লাগা, ভালো কাজ করার ফলে যে আত্মতৃপ্তি, সেই আত্মতৃপ্তিটাকে তাকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে থাকে, ঠেলতে থাকে, আরেকটু করো এরকম, ঠিক আছে? কাজে তাকে পদক দিলে সে হয়তো তার দায়িত্ববোধ বাড়তে থাকে। যারা দিলেন তাদের কিন্তু আরও কঠিন কাজ, কারণ তারা খুঁজে বের করতে হয়, অনেক কাজ করতে হয়, তারপরে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট করে যারা দেখলো। আজকে হয়তো আমাদের দেশে 20 কোটি মানুষ দেখলো যে হ্যাঁ অমুক লোক পেয়েছে, এই 20 কোটি মানুষের ভিতরে অনেকেই কিন্তু ভালো কাজ করছেন, তারা উদ্বুদ্ধ হবেন, তারা ভালো কাজটা আরও বাড়িয়ে দেবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্প্যাক্ট। সেজন্য পদক দেওয়ার সময় অবশ্যই জেনুইন পার্সনকে খুঁজে দেওয়া উচিত, ফলে ওই যে জনগণগুলি দেখলো তাদের কাজগুলি বেড়ে যাবে, অটোমেটিক বেড়ে যাবে অনেস্টলি যদি হয়। আর যদি এখানে কোনো অনিয়ম হতে থাকে তাহলে ওরা কিন্তু ওই অনিয়মের দিকে ঝুঁকতে থাকবে। কাজে নিয়মতান্ত্রিকভাবে দিলে ভালো হবে। আমার পদকের প্রতি আমার কোনো আকর্ষণ ছিল না, এমনি হয়ে গেছে। আমার একটু ইয়ে ছিল যে আমি অ্যাপ্লিকেশন করে কোনো পদক নিব না, এই জন্য হয়তো হয়েছে। দেখেন আমাকে কিন্তু 21 পদকের জন্য অ্যাপ্লিকেশন করে ডেকেছিল সমাজকলা, আমি অ্যাপ্লিকেশন করে পদক নিব না। আমার এটা নিজস্ব একটা মতবাদ আর কি, যে আমি যদি চেয়ে নেওয়ার মতো চেয়ে আমি কোনো পদক নিব না। কেউ দিলে ঠিক আছে, কিন্তু চেয়ে নিলে তো আমার কাজের প্রতিদান আমি নিয়ে নিলাম। আল্লাহ পাকের কাছে এটা একটা ধরা থেকে থাকার সম্ভাবনা। আজকের আয়োজনের একেবারে শেষের দিকে চলে এসেছি। নিকট ভবিষ্যতে আমরা আসলে সকলকেই জিজ্ঞেস করি তার স্বপ্ন কি। আপনি তো আসলে মানুষ যে স্বপ্নগুলো দেখে, একজন চিকিৎসক যেই স্বপ্নগুলো দেখে, আপনি সেই স্বপ্ন পূরণ করেছেন, সেই স্বপ্নই আপনি পূরণ করে চলেছেন। তারপরে একটু জানতে চাই যে নিকট ভবিষ্যতে আপনি আর কি স্বপ্ন দেখেন? স্বপ্ন দেখে যে প্রতিষ্ঠানটা সুন্দরভাবে যেন অনেক দিন রান করতে পারে, বাংলাদেশের জনগণকে বিশেষ করে গরিব একই রকম মনোভাব নিয়ে যেন কাজ করতে পারে, এটা আমার মানে সবচেয়ে বড় ইয়ে। তাতে
লোক তৈরি, দুইটা জিনিস তৈরি করা দরকার হয়। ইউ হ্যাভ টু মেক দ্য হ্যান্ডস তৈরি করা সহজ, হার্ট তৈরি করা কঠিন, ভেরি ডিফিকাল্ট। এই জায়গায় একটু সমস্যা মনে হয়, কারণ সবাই হয়তো সরকারি চাকরি করেন, একেবারে ডেডিকেটেড ফর এনি প্রাইভেট পজিশনের প্রতি এরকম লোক পাওয়া খুবই দুষ্কর। জানি না কীভাবে পাবো কিনা, আল্লাহ পাক যদি মনে হয় জোগাড় করে দেবেন। এরকম আমার ইচ্ছা যে আমার মতো করেই যাতে হসপিটালটা মানে কিয়ামত পর্যন্ত রান করে, এরকম আমার চিন্তা। এবং এরকম মানে ট্রান্সপ্লান্ট সেক্টরটা এরকমই বেনাভোলেন্ট থাকবে। হ্যাঁ, আর্নিং সেক্টর হয়তো ইউরোলজি যেখান থেকে কিছুটা আর্নিং হবে এরকমই থাকার ইচ্ছা, এরকমই যেন শেষ পর্যন্ত চলে যায়। কারণ অনেক মানুষ এটাতে ভুক্তভোগী, কাজে এদের জন্য যদি কিছু করা যায়, তাদের দোয়াতেই হাসপাতাল চলবে। আমরাও স্যার আপনার জন্য দোয়া করি, আপনার প্রতিষ্ঠানের জন্য দোয়া করি। এটা এভাবেই হাজার হাজার মানুষের মুখে হাসি ফিরিয়ে আনুক। অনেক ভালোবাসায়, তাদের ভালোবাসায় আপনি সবসময় ঘিরে থাকুন। সেই সব কিছু প্রত্যাশা করেই আপনাকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই আয়োজনে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শক ধন্যবাদ। দর্শক, মানুষের ভালোবাসার গল্প শুনছিলাম, মায়ের গল্প শুনছিলাম। মায়া থেকে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই অন্যকে ভালোবাসা দিন, সেই ভালোবাসাই রিটার্ন হয়ে চলে আসবে আপনার কাছে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।